জামাত 168 আসন পেয়ে ক্ষমতায় আসতো, ইঞ্জিনিয়ারিং করে 68 করা হয়েছে দাবি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের। এবং সর্বশেষ জানাবো, ঘুরে গেল ক্ষমতা, 53 আসনে ভোট বাতিল করল নির্বাচন কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই না। আলহামদুলিল্লাহ, থলের বিড়াল বের হতে শুরু করেছে। আসল সত্য দীর্ঘদিন চাপা থাকে না। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল প্রকাশের কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা তা জানতে হয়তো আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ এবার খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা এবং দেশের এস্টাবলিশমেন্টের প্রভাবশালী ব্যক্তি সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। তিনি বলেছেন, কখনো যেন এই জাতীয় শক্তি জামাত ইসলামের মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সে কাজটা ফলাফল ইঞ্জিনিয়ারিং করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম রাষ্ট্র ক্ষমতার হতে দেয়নি। ওনার এই বক্তব্য অনেকের কাছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল নিয়ে উত্থাপিত ইঞ্জিনিয়ারিং এর অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে। একটি মাত্র বক্তব্য, একটি মাত্র সাক্ষাৎকার, আর তাতেই যেন কেঁপে উঠেছে দেশের পুরো রাজনৈতিক অঙ্কন। তিনি এমন এক অকপটের স্বীকারোক্তি দিয়েছেন যা শুধু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। চ্যানেল ওয়ানের সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা হিসেবেই লেখা থাকবে হয়তো। প্রশ্ন ছিল, যারা নারীর সমান অধিকার চায় না সেই শক্তির একটি অংশ এখন বিরোধী দলে কিনা। এর জবাবে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যেন ক্ষমতার মেইনস্ট্রিম হতে না পারে, মানে মূল জায়গায় যেতে না পারে। আমরা সেটা নিশ্চিত করেছি, তাদের মেইনস্ট্রিম হতে দেয়নি। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন এই কথাটির অর্থ কি। আমরা সেটি করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। এই আমরা কারা? এই শক্তির মাধ্যমে তিনি কাদের বুঝিয়েছেন? দেশের আপামর জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে ইঙ্গিত বাংলাদেশ জামাত ইসলামের দিকেই করা হয়েছে। নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি দেশের আনাচে কানাচে জামাতের পক্ষে এক অভূতপূর্ব গণজাগরণ তৈরি হয়েছিল। সাধারণ মানুষের একটি বড় অংশ তাদের সমর্থন দিয়েছে, কিন্তু ভোটের ফলাফল তার প্রতিফলন ঘটেনি। কেন ঘটেনি? সেই উত্তর যেন আর স্বয়ং সাবেক উপদেষ্টার মুখ থেকেই বেরিয়ে এলো। জনগণের এই রায়কে রুখে দিতে কতিপয় উপদেষ্টা যে কতটা মরিয়া ছিলেন তা জাতির সামনে উন্মোচিত। অনেকেই বলছেন এটি সেফ কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটি 2026 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এক সহজ সরল এবং ভয়ঙ্কর স্বীকারোক্তি। এই একই স্বীকারোক্তি নির্বাচনের দিনে যেদিন ফলাফল হয় সেদিন দিয়েছিল আসিফ নজরুল। জাস্ট একটি ওয়ার্ডে কি লিখেছিলেন তিনি? আলহামদুলিল্লাহ। একজন উপদেষ্টা ভোটের দিন কি কারণে রেজাল্টের পর আলহামদুলিল্লাহ পড়েন, এটা আপনাদের বুঝতে কি আর বাকি থাকে? 2008 সালে নির্বাচনের পর সেই ইঞ্জিনিয়ারিং বুঝতে দেশের মানুষের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালের এই ইঞ্জিনিয়ারিং বুঝতে জনগণের খুব বেশি সময় লাগলো না। কারণ যারা এই ষড়যন্ত্রের নৈপথ্যে ছিলেন তারা নিজেরাই আজ নিজেদের কৃতকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব কি? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তাই তো সবার জন্য সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এটাই তাদের দায়িত্ব ছিল। কিন্তু উপদেষ্টারা যদি নিরপেক্ষ না থাকেন, তারা যদি ডেলিভারেটলি বা ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষমতায় আনেন অথবা কাউকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেন, তাহলে তাদের পায়ের নিচে আদৌ কি কোনো মাটি থাকে? এই প্রশ্ন আজ কোটি কোটি জনতার। জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া চেয়ারকে কাজে লাগিয়ে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়া, এই অভিযোগ তো সরাসরি শপথ ভঙ্গের সামিল, তাই নয় কি? আজ অনেকের প্রশ্ন তুলেছেন, এই উপদেষ্টা মণ্ডলী কি তবে সেই ডিপি স্টেট বা গুপ্তরাষ্ট্র হিসেবে কাজ করেছে, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি টেনেছে এবং জনগণের ভোটাধিকারকে নিজেদের ইচ্ছে মতো ম্যানিপুলেট করেছে? গণতন্ত্রের জনগণের রায় হলো শেষ কথা। জনগণ যাকে চাইবে সে ক্ষমতা আসবে, যাকে চাইবে না সে বিরোধী দলে যাবে বা প্রত্যাখ্যান হবে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আগে থেকে নির্ধারণ করে রাখে যে কাউকে ক্ষমতায় মেইনস্ট্রিম হতে দেওয়া যাবে না, তাহলে সেই নির্বাচনের আর কোনো অর্থই থাকে না। হাজার হাজার কোটি টাকা খরচ, এটি নির্ঝর অনর্থক। এই ধরনের বিভ্রান্তিমূলক একপেশ এবং পক্ষপাত দুই বক্তব্য একজন সুশীল এবং নিরপেক্ষ উপদেষ্টার কাছ থেকে কোনোভাবেই আশা করা যায় না।
দায়িত্ব পালনকারী সময়ে এ ধরনের পক্ষপাতিত্ব করার দায়ে তিনি অভিসংযোগের যোগ্য ছিলেন বলেই অনেক আইনজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে একটাই ঝড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টানোর এই মারাত্মক অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানকে কি আইনের আওতায় আনা উচিত নয়? তাকে গ্রেপ্তারের যে জোরালো দাবি উঠেছে তাকে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা যদি পেছনের দিকে তাকাই তবে দেখব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের কতটুকু আস্থা ছিল, কিন্তু এই একটি মন্তব্য যে সে আস্থার ভিতরে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। ওরা যদি এই সূক্ষ্ম ষড়যন্ত্র না করত তাহলে হয়তো দেশের রাজনৈতিক দৃশ্যপট আজ সম্পূর্ণ অন্যরকমও হতে পারত। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রের এই নগ্ন ব্যবহার কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচয়ক নয়। এই স্বীকারোক্তি প্রমাণ করে যে নিরপেক্ষতার আড়ালে আসলে কতটা গভীরভাবে পক্ষপাতিত্বের বীজ বোনা হয়েছিল। যখন একজন উপদেষ্টা বলেন তাদেরকে আমরা বেইনস্টিম হতে দেইনি, তখন এটি আর কেবল একটি মন্তব্য থাকে না, এটি হয়ে দাঁড়ায় একটি ডকুমেন্টারি প্রমাণ। একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কে মূলধারায় আসবে আর কে আসবে না তা নির্ধারণ করার একমাত্র মালিক দেশের জনগণ। ব্যালট পেপারের মাধ্যমেই সেই সিদ্ধান্ত আসার কথা, কিন্তু সেখানে যদি আগে থেকে কোনো ছক কষা থাকে তবে সেই নির্বাচনকে কি আর নির্বাচন বলা যায়? আর সাধারণ মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা অমূলক নয়। আগামী দিনে এই ইস্যুটি দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায় যে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই ইতিহাস যাতে খুব সহজে ভুলবে না। আজ রেজওয়ানা নিজেই প্রকাশ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করে নিচ্ছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ভোটের মাসকে কেবল কাগজে কলমে সাজিয়ে জনগণের রায়কে পুরোপুরি উপেক্ষা করে ফলাফলকে রীতিমতো টেবিলে বসেই গড়ে তোলার যে ভয়ঙ্কর খেলায় তারা জড়িত ছিল তা আজ আর কোনো বিরোধী দলের নিছক অভিযোগ নয়, এটি তাদের নিজেদেরই দেওয়া একটি সরাসরি স্বীকারোক্তি। একটি নির্দিষ্ট দলকে হারানোর জন্য জনগণের ব্যালট নয়, বরং ব্যবহার করা হয়েছে অত্যন্ত কৌশলী এক নকশা ইঞ্জিনিয়ারিং। কাজ করেছে অদৃশ্য এক বেডরুম। জনগণের পবিত্র বিশ্বাসকে সরিয়ে রেখে পর্দার আড়ালে বসে যেভাবে নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, একজন ভোটার হিসেবে এর চেয়ে বড় কষ্টের জায়গা আর কি হতে পারে? আমরা অদ্যপরে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে ভোট দিই, আমরা বিশ্বাস করি আমাদের ভোট নেতা নির্বাচিত হবে, আর সেই বিশ্বাসকে নিজেদের নকশা দিয়ে ভেঙে চুরমার করে দেয়। ফলাফল বানায় নিজেদের ইচ্ছে মতো, ঠিক শেখ হাসিনার মতো। আজ হয়তো শুধু ইলেকশনিং ইঞ্জিনিয়ারিং এর কথা বেরিয়েছে, কিন্তু এই যে সত্য বেরিয়ে আসার ধারা শুরু হলো, কে বলতে পারে কাল হয়তো আরও গভীর এবং অন্ধকার বিষয়গুলো সামনে চলে আসবে। এই পুরো ষড়যন্ত্রের জাল আসলে কতটা বিস্তৃত তা বুঝতে হলে আমাদের রাজনৈতিক ক্ষমতার নৈপথ্যের খেলা বা বুঝতে হবে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ স্পষ্ট দেখতে পাচ্ছে তারেক রহমান যে দীর্ঘমেয়াদী প্ল্যান তা এখন একেবারে প্রকাশ্যে মাঠে নেমে পড়েছে। এরা আসলে কি চায়? এদের মূল উদ্দেশ্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তিনটি বিষয় একেবারেই পরিষ্কার হয়ে যায়। প্রথমত, এরা চায় যে কোনো মূল্যে ৭১ কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্ত তা অটুট থাকুক। বিএনপি না হয় আওয়ামী লীগ ক্ষমতায়, এই যে চিরচারিত বাইনারি, তারা চায় রাষ্ট্র ক্ষমতা যেন এই দুই মেরুর মাঝেই ঘুরপাক খায়। তারা হয়তো কৌশলে আওয়ামী লীগকেই আবার কোনো এক রূপে ফিরিয়ে আনতে চাইবে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে তারা আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তবে তাদের ব্যাকআপ প্ল্যান হলো এনসিপিকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানো। এর মানে হলো এনসিপি মূলত জামাতের সমর্থন বা সহজ কথায় জামাতের দুধ খেয়ে পুষ্ট হবে এবং সময় হলে সে জামাতকেই ছোবল মারবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি এনসিপির অনুষ্ঠানে গিয়ে তাদেরকে তেল দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছেন। তিনি বলেছেন এনসিপি হয়তো একসময় রাষ্ট্র ক্ষমতায় যাবে। তার মানে এনসিপিকে চরমনয়ের মতো আবারও ফুলে ফাঁপিয়ে তাদের আত্মবিশ্বাসকে এত বেশি জাগানো যে তোমরা জামাতের চেয়ে অনেক বড় হয়ে গেছো। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর উদ্দেশ্যটি হলো তারা কোনোভাবেই দেশের কোনো ইসলামী শক্তিকে মাথায় তুলে দাঁড়াতে দেবে না। মিডিয়াতে তাদের কোনো স্থান দেওয়া হবে না। মূলধারার গণমাধ্যমগুলোকে এমনভাবে বয়ান তৈরি করা হবে যেন আওয়ামী লীগ একমাত্র বিরোধী দল কিংবা এনসিপি একমাত্র বিরোধী দল। অর্থাৎ পুরো মিডিয়া ট্রায়াল এবং ন্যারেটিভ কন্ট্রোল করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলোকে একেবারে প্রান্তিক করে রাখার এক গভীর লক্ষ্য এটি। তাহলে প্রশ্ন হলো, এই চরম বৈরী এবং ষড়যন্ত্রমূলক পরিস্থিতিতে জামাতে ইসলামী আসলে কি করা উচিত? টিকে থাকতে হলে এবং নিজেদের অধিকার আদায় করতে হলে তাদের অত্যন্ত সুকৌশলী রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। প্রথমত, জামাত উচিত আগামী স্থানীয় নির্বাচনগুলোকে কাউকে কোনো ছাড় না দিয়ে, ন্যূনতম স্পেস না দিয়ে নিজেরাই লড়ে যাওয়া, নিজেদের মাঠ নিজেদেরকেই ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেন কোনোভাবেই আর রাজনীতিতে ফিরে আসতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। শেখ হাসিনা মারা গেলে প্রাকৃতিকভাবেই আওয়ামী লীগ আরও দুর্বল হয়ে পড়বে, কিন্তু ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার কোনো বিকল্প নেই। কারণ এই দলটি হাজারো শহীদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা। এই দলে দেলার হোসেন সাইদি, নিজাম কাদের মোল্লা তারা জীবন দিয়েছেন।
সেই শিকড় উপড়ে ফেলার সাধ্য এই টেবিলমেট ইঞ্জিনিয়ারিংদের নেই এবং অতি দ্রুত এই রেজওয়ানার গ্রেপ্তারের দাবি জামাতে আনতেই হবে। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখুন।